যে কোরআনের কথা শুনতে আসতে মানুষ এরকম নীরব হয়ে যায়, শান্তি প্রতিষ্ঠা হয়, সেই কোরআনটা দিয়ে যদি পার্লামেন্টে আইন তৈরি করা হতো, তাহলে দেশটার অবস্থা কি হতো? আপনি বলেন কি হয়ে যেত? গোটা বাংলাদেশ বাংলাদেশটাই, গোটা ভূখণ্ডই জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। এই কথাটি শাসক গোষ্ঠীকে বোঝার তৌফিক আল্লাহ দয়া করে দান করুন। বিশ্বের সব শাসক গোষ্ঠীকে এই কথা বোঝার তৌফিক দান করুন। শান্তি শান্তি জিকির করলে শান্তি আসে না। শান্তির নামে সেমিনার করলে শান্তি আসে না। শান্তির নামে ফ্ল্যাট মিটিং করলে শান্তি আসে না। শান্তির পথে যেতে হবে, যে পথে আল্লাহ শান্তি দিয়েছেন। আমরা বারবার অশান্তির পথেই পা বাড়াই। নেড়ে বেলতলায় কয়বার যায়? মাথা যারা কামায়, চিরগংয়ের ভাইরা তাদেরকে কি বলেন? জি, সুল্লা মাথা। শিখলাম আর একটা, সুল্লা মাথা। এই সুল্লা মাথা বেলতলায় কয়বার যায়? একবার। কিন্তু আমরা কয়বার গেছি? বারবার যাচ্ছি, বারবার যাচ্ছি। শান্তির অন্বেষায় বারবার মার খাচ্ছি। কখনো শান্তি পাওয়ার জন্য পুঁজিবাদের দিকে গেলাম, কখনো শান্তি পাওয়ার জন্য সমাজবাদের কাছে গেলাম, কখনো শান্তি পাওয়ার জন্য জাতীয়তাবাদের কাছে গেলাম, কখনো শান্তি পাওয়ার জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদের কাছে গেলাম। সব জায়গা থেকে কিল খেলাম, ঘুষি খেলাম, লাথি, জুতা, ঝাঁটা, অপমান খেয়ে খেয়ে গোটা জাতি শেষ হয়ে যাওয়ার পথে চলে এসেছে। কথা ঠিক কিনা? আজ কোরআনে কারীমের আলোচনা শুরু করার আগে আমি গোটা জাতির উদ্দেশ্যে বলতে চাই, তাকিয়ে দেখুন তো, শান্তি পাওয়ার লক্ষ্যেই তো এক একটা সরকারের পরিবর্তন হয়। নির্বাচনে গিয়ে এক একটা ভোট দেওয়া হয়, নতুন এক একটা সরকার আসে। জনগণ আশা করে ওনারা ক্ষমতায় গেলে আমরা খাইতে পারবো, পড়তে পারবো। জনগণের আশা, কোনোদিন জনগণ এ আশা করে না যে এই সরকার ক্ষমতায় গিয়ে আমাদেরকে পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, কালিয়া, কোপ্তা, ফিরনি, জম্মের খাওয়ান খাওয়াবে। কেউ আশা করে। আমার দেশের জনগণের রিকোয়ারমেন্ট, তাদের চাহিদা খুবই কম। তারা চায় একটু আরামে ঘুমাইতে, মোটা চাউলের একটু ভাত খাইতে, ইজ্জত থাকার মধ্যে একটু কাপড়, এইটুকু হলেই সারে। ঠিক কিনা? আপনারা কি তা পেয়েছেন? খাবারের গ্যারান্টি, আরামে ঘুমাবার নিশ্চয়তা পেয়েছেন কি? আজকে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ চুম্বী দাম, এত মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়ামির ছড়াছড়িতে গোটা দেশ উচ্ছন্নে রওনা করেছে। দেশে আজ যুবক, কৃষক, শ্রমিক জনতা একটা বিশাল অংশ বেকারত্বের জ্বালায় অস্থির হয়ে গিয়েছে। অর্থনীতির মুক্ত বাজার, অর্থনীতির নামে বর্ডার খুলে দিয়ে বিদেশি সামগ্রী দিয়ে বাংলাদেশের মার্কেট ভর্তি হয়ে গেছে। আমাদের তাঁত শিল্প মার খেলো, চিনি শিল্প মার খেলো, মাছ শিল্প, মৎস্য শিল্প মার খেলো। আমাদের সব কিছু মার খেতে খেতে এখন আমাদের কাছে এমন কোন জিনিস নাই যে আমাদের উৎপাদন করা, সব বাইরের থেকে আসতেছে। আমার উৎপাদন কল কারখানা সবকিছু এমন পর্যায়ে গেছে, এখন জনমের এটা টিকায় রাখতে পারিয়া গভর্নমেন্ট এখন বিক্রির জন্য পরিকল্পনা নিয়েছে, সব বেঁচে ফেলবে। প্রতিবেশী রাষ্ট্রের বলগাহীন সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের স্বকীয়, আমাদের জাতীয় চরিত্র আজ হুমকির সম্মুখীন। আমার দেশে এখন মিস
সুন্দরী প্রতিযোগিতা, নাইট ক্লাবের নগ্ন রাবিয়া, ওয়ালিদ বিন মুগীরা, উতবা, শাইবা, এরা সব ছিল 40-এর উপরে বয়স। ছিল কত? 40-এর উপরে বয়স ছিল। এই বৃদ্ধরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পথে তারা বাধা দিয়েছে। পক্ষান্তরে তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ইসলাম কবুল করেছে। তাদের বয়স কত? সর্বপ্রথম ইসলাম কবুল করলেন পুরুষদের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স হলো 37 বছর। যখন হযরত ওমর ইসলাম কবুল করেন বয়স হলো 26 বছর। হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন বয়স হলো 17 বছর। হযরত ওসমান বিন আফফান এবং যায়েদ বিন হারিসা যখন ইসলাম কবুল করেন বয়স হলো 22 বছর। আমির হামজা এবং আম্মার বিন ইয়াসার যখন ইসলাম কবুল করেন বয়স হলো 17 বছর। জুবাইর বিন আওয়াম এবং হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স হলো মাত্র 7-8 বছর। 7-8 বছরের তরুণ থেকে শুরু করে 37 বছর পর্যন্ত 40-এর নিচে সমস্ত যুবকেরা ইসলাম কবুল করে রাসূলুল্লাহর সাথে জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। অবহেলা, 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 অনাদর, অশিক্ষা, কুশিক্ষায় সেই যুব শক্তি আজ ধ্বংসের পথে। ঠিক কিনা? আমাদের যুবকরা শেষ হয়ে যাচ্ছে। যুবকদেরকে কেউ ভালোবাসে না, ওর চাকরি নাই, সেই জন্য আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কি করবেন আপনি? যুবকদের আমি কোনো দোষ দিতে পারি না। যেই দেশের রাস্তায় রাস্তায় পর্ন ছবি পাওয়া যায়, পর্ন ফিল্ম পাওয়া যায়, পর্ন ম্যাগাজিন পাওয়া যায়, ব্লু ফিল্ম পাওয়া যায়, এরপরে সহশিক্ষা ছাত্রছাত্রী একসঙ্গে লেখাপড়া করে, সেইখানে যে জেনা দিনরাত 24 ঘন্টা হয় না, এই তো জাতির কপাল। দোষ কি ছেলের শুধু? দোষ কি শুধু ছেলে? কখনোই না। বরং এই ছেলেগুলি, এই সোনার টুকরা ছেলেগুলিকে নষ্ট করেছে সরকার। কে নষ্ট করেছে? সরকার নষ্ট করেছে। শুনুন, সরকারের সাথে আমার কোনো শত্রুতা নাই, সরকারের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার বক্তব্য হচ্ছে, যুবকরা ভালো করে শোনো, সেই সরকার, সেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক নেতা ভালো, যে সরকার, যে নেতা, যে দল তোমার হাতে কোরআনের তাফসীর উঠায়া দেয়, তোমার নামাজ পড়তে বলে, তোমাকে হাদিস পড়তে বলে, তোমাকে মা বাপের খেদমত করতে বলে, সেই সরকার ভালো, সেই রাজনৈতিক দল ভালো, সেই নেতা ভালো। কিন্তু সেই সরকার দুষ্ট সরকার, সেই রাজনৈতিক দল দুষ্ট দল, সেই নেতা শয়তান নেতা, যে ছাত্রদের হাত থেকে বই কলমের পরিবর্তে অস্ত্র আর টাকা উঠায়া দেয়। এখন মনে করেন, এখন চিন্তা করেন, ছেলে বাপের কাছ থেকে প্রয়োজনীয় টাকা পায় না। বাপ তো গরিব, বাংলাদেশের মানুষ কি গরিব মানুষ, কলা, কচু, ডিম এগুলি বিক্রি করে কোন রকম ছেলেপেলে লেখাপড়া করায়। এই ছেলে হঠাৎ করে যদি 10,000 টাকা পায় হাতে, মদের বোতল পায়, আর একটা রিভলভার পায়, আর একটা মেয়ে লোকও যদি পায়, তাহলে এই ছেলে ভালো কি থাকতে পারে? তাহলে আপনি আমাকে বলেন, দোষটা কার? ওই ছেলেটা? আমার দেশের অসংখ্য সোনার টুকরা ছেলে দুষ্ট সরকারেরা কয়লা পাথরে পরিণত করে দিয়েছে। আজ তরুণদেরকে, যুবকদেরকে জাগ্রত হতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন যুবককে যখন আসতে দেখতেন, শোনেন ভালো করে, কোন যুবককে যখন তিনি আসতে দেখতেন, তিনি দাঁড়িয়ে যেতেন। কে কে নামটা কোন তো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী। যুবক আসতেছে দেখলেই উনি দাঁড়ায়,
দাঁড়িয়ে গিয়ে বলতেন মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আন নাহফাযাল হাদিস। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাধবীতলায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় একজন মারা গেছে সড়ক দুর্ঘটনায়। 10 চাকা বালু বোঝাই ট্রাক ও অটো মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। তো আমরা এখনও সেই নিহতের পরিচয় জানতে পারিনি। নিহতের পরিচয় জানতে পাওয়ার পরে আপনাদেরকে ঘটনা জানানোর চেষ্টা করব। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাধবীতলা মোড়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তো আমরা এখানে আসার পর জানতে পারি যে একটি 10 চাকার বালু বোঝাই ট্রাক এই মৎস্য ব্যবসায়ীর আলম সাধুকে চাপা দেয়। তারপরে এই আলম সাধুর চালক কোনো ক্রমে বেঁচে গেলেও আসলে রক্ষা পায়নি এই মৎস্য ব্যবসায়ী। তিনি এই মাছ নিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন, এ সময় এই দুর্ঘটনা ঘটে। এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে আনুমানিক সকাল 7টার দিকে। চুয়াডাঙ্গার দিক থেকে আলমডাঙ্গার এই সাইডে একটা আলম সাধু আসছিল, আর কুষ্টিয়া থেকে ছেড়ে আসছে যে বালি বোঝায় যে ড্রাম ট্রাক। এই ড্রাম ট্রাক অতিরিক্ত গতিতে আসছিল এবং এখানে মুখোমুখি সংঘর্ষ হয়, যার কারণে জায়গায় একজন মারা গেছে। আর এই মাছ বোঝায় আলম সাধুটা আসছিল আপনার ঝিনেদা শৈলকুপা থেকে, ওই দিক থেকে আসছিল। তো এখানে এই যে 10 চাকার যে ড্রাম ট্রাকগুলো ছিল এর অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। আর এদের প্রত্যেকেরই আমার যতটুকু ধারণা মনে হয় পার্সেন্টেজ হিসেব করলে 90% ড্রাইভারের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বৈধ ড্রাইভার দিয়ে যেন গাড়িগুলো পরিচালনা করা হয়, আর সড়কে এইভাবে যেন আর কোনো তাজাপ্রাণ না ধরে। এখানে উপস্থিত যারা আছে তাদের একটাই দাবি, এই গাড়িগুলোর গতি নিয়ন্ত্রণ করতে হবে এবং বৈধ কাগজপত্র এবং এদের যে লোড ক্যাপাসিটি আছে সেটা যেন নিয়ন্ত্রণ করে প্রশাসন, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আজ সকালে আনুমানিক 7টার দিকে, আমি যতটুকু শুনলাম আনুমানিক 7টার দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে বালি ভর্তি ড্রাম ট্রাক, ও নাকি পিছন থেকে এসে মেরে দিয়েছে। দেওয়ার পরে লোকটা সিট গিয়ে তারপরে আবার সামনের দিকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। উনি জায়গায় ডেড হয়ে গেছে, রাস্তার উপরেই পড়ে আছে। রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে, দুই পাশ দিয়ে মানুষের যাওয়া আসার অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন যদি তাড়াতাড়ি এখানে আসে তাহলে অন্তত লাশটা সরিয়ে দিয়ে রাস্তাটা যানজটটা কমানো যেত, এটাই। আর এই ড্রাম ট্রাক আসলেই এদের গতিবেগ অন্যরকম থাকে। এদের গতিবেগ সর্বোচ্চ আমার মনে হয় 80 প্লাস। আর এই যে রোড, এই রোডে 80 প্লাস গাড়ি চালানো মানে অতিরিক্ত দ্রুতই হয়ে যায়। তাই সেই ক্ষেত্রে যারা এই বিষয়ে আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই রোডে অন্তত পক্ষে ড্রাম ট্রাকগুলা এদেরকে গতিবেগ নিয়ন্ত্রণ করে রোডে চলাচল করার পারমিশন দিতে হবে। ধন্যবাদ। গাড়িটার কাছে যাচ্ছে একদম ফেস হয়েছে। ইতিমধ্যে এখানে পুলিশ চলে এসছে। পুলিশ আসার পরে লাশ উদ্ধারের চেষ্টা করছেন এবং সড়ক যে যানজট, সেই সড়কের যানজটটাও ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। উন্মোচনের জন্য চেষ্টা করা হচ্ছে, পুলিশ কিন্তু লাশের পরিচয় উন্মোচন করার চেষ্টা করছে এবং যে চালক ছিল ড্রাইভার, সেই ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। উনি সম্ভবত হাসপাতালে গেছে কিংবা মৎস্য যে চুয়াডাঙ্গাতে যে মাছের আড়ত আছে সেখানে গেছে অনেকে বলছে। আমরা পরিচয় উন্মোচনের চেষ্টা চালাচ্ছি, পরিচয় উন্মোচন করলে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবো। এটা অজ্ঞাত
লাশ এর কোনো সন্ধান এখনো সঠিকভাবে পাওয়া যায়নি। তাই সঠিকভাবে ওর কাছে যে ফোন ছিল সেই ফোনে আমরা কন্ট্যাক্ট করে কারোর এখনো পাইনি। তবে চেষ্টা করছি, আমাদের প্রশাসনের ভাইরা আছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি পুরা তদন্ত নেওয়ার জন্য। ঠিক আছে, এই বলে শেষ করছি। হ্যাঁ, এনার নাম কি? এনার নাম আছে মোহাম্মদ আলী। যে মারা গেছেন এনার মোহাম্মদ মারা আলী। গেছে। পিতার নাম জানেন? পিতার নাম জানি না। আচ্ছা, বাসা? বাসা মহেশপুর থানা, বাগানমাঠ গ্রাম। আপনার নাম কি? আমার নাম শওকত, আমার বাসা কারবাসডিঙ্গা, আমার বৈশাখী মৎস্য আড়তের মালিক। আচ্ছা, এই যে যিনি ড্রাইভার ছিল ইনাকে কি চেনা হয়? হ্যাঁ, এনার নাম, ড্রাইভারের নাম আছে ফকির ফকির আলম সাধু চালক। আলম সাদু চালক। আচ্ছা, ওর বাসা কোথায়? ওর বাসা ওই মহেশপুর বাগানমাঠ গ্রামের নাম। এনারা যাচ্ছিল কোথায় জানেন? যাচ্ছিল আলমডাঙ্গায়, আলমডাঙ্গার উদ্দেশ্যে। আলমডাঙ্গায় মাছ নিয়ে যাচ্ছে, মাছের আড়তে। মাছের আড়তে। কখন বেরিয়েছে ওরা? ও ভোর মনে করেন 3টার দিকে কি 4টার দিকে। মাছ নিয়ে আসছিল কোথা থেকে? মাছ আনছিল ওই বাগানমাঠ থেকে, গ্রাম থেকে। আচ্ছা, ওখান থেকে নিয়ে আসার পরে এদিকে যাচ্ছিল, যাওয়ার পথেই মনে করেন accident। অ্যাক্সিডেন্টটা হয়েছে। উনি কি মাছের ব্যবসা করে? না না, ইনি হচ্ছে ওই জাল পাটি, অর্থাৎ মাছ ধরে চাইলে? মালিকের মাছ ধরে নিয়ে আসছিল বাজারে। ও, এই ঘটনাটা কখন ঘটেছে? এটা তো ভাই আমি বলতে পারবো না। আমার বাসা হচ্ছে কারবাসডাঙ্গা। আপনি সংবাদ পেলেন কখন? আমাদেরও মাছ দেয়, কথা বুঝতে পেরেছেন? আমাকে মাছ দেয়, আমি সকালবেলায় ইনফরমেশন নিচ্ছি ভাই কোথায়, বিভিন্ন মনে করেন এই জাল পাটি প্লাস আপনার গাড়িওয়ালাদের কাছে। পরে একজনের কাছে ফোন দিচ্ছে, বলছে ফকির ভাই অ্যাক্সিডেন্ট করছে, শুনছেন? আমি বলছি কোথায়, বলছে হচ্ছে একটু খোঁজ নেন চুয়াডাঙ্গা। পরে এলাকাবাসী এই ট্রাকটিকে আটক করেছে, আরও কয়েকটি ট্রাক আটক করেছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এই ট্রাকগুলো সব আটক করেছে। বর্তমানে রোড ছেড়ে দিয়েছে, যানজট সম্পূর্ণ মুক্ত। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এলাকাবাসী আটক করেছে। এটা ট্রাকগুলা বালি বোঝায়, ট্রাম ট্রাকগুলা করার পর তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে প্রশাসন, সেটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে। আলাদা আলাদা মারা গেছে ইনার নাম কি? মোহাম্মদ আলী। এর আব্বার নাম কি? শামচুলক ফরাজ। বেঁচে আছে? আচ্ছা, গ্রামের নাম? বাগানমাঠ থানা মহেশপুর। জেলা ঝিনাইদহ। আপনারা সাইড থেকে চলে যান, সাইড থেকে চলে যান, গাড়িগুলো এই যে বাড়ি ফাটার করে গেছে গাড়িতে, এখন ধরতে হবে পিটিআর মোড়ে দাঁড়ালি। গাড়ি আটকে হ্যাঁ। গাড়ি পাওয়া যায়? এখন এই গাড়ি এখানে হিসাব করে গাড়ি নিয়ে যাওয়া লাগবে কিন্তু। একটা গাড়িও এখান থেকে ছাড়া হবে না, প্রত্যেকটা গাড়ি খুব রাত চালায়।
আমরা রোড ঘাটে চলে আমরা শুধু ওই মানুষ অ্যাক্সিডেন্ট না করে প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গায় ওই গাড়িতে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটাই হবে গাড়ি তো একটা না প্রত্যেকটাই গ্রাম গাড়িতে অ্যাক্সিডেন্ট বেশি করছে সব জায়গায়। আর এখন যে গাড়ি সব আমরা ঘুরে পদে পদে ছাড় দিয়ে দিয়ে এরা গ্রামে 10 টাকা গাড়ি আরো বেশি সাহস হয়ে যাচ্ছে যে আমরা অ্যাক্সিডেন্ট করছি আমাদের কিছু হচ্ছে না ড্রাইভার সিটের সামনে দিয়ে আছে গাড়ি সামনে আপনারা এরা